তাহলে দেখ আজকে কি করাবো, দেখ আজকে মধ্যকালীন ভারতের ইতিহাস শুরু করব, তাই না? তাহলে মধ্যকালীন ভারতের ইতিহাস যদি শুরু করতে চাই, আগে তোমাদের প্রাচীন ভারতের ইতিহাস করিয়ে দিয়েছিলাম, তাহলে মধ্যকালীন ভারতের ইতিহাস, তাহলে মধ্যকালীন ভারতের ইতিহাস শুরু করতে গেলে আমরা কোন জায়গা থেকে শুরু করব? আমরা দিল্লির সুলতান বংশ থেকে, সুলতানি যুগ থেকে শুরু করব, তাই না? তাহলে আমরা বলতে পারি যে দিল্লির সুলতানি যুগ 1206 থেকে 1526 পর্যন্ত সুলতানি যুগ বলি আমরা, সুলতানি যুগ, দিল্লির সাম্রাজ্যের সুলতানি যুগ 1206 থেকে 1526। তাহলে এই 320 বছরের ইতিহাস, এই 320 বছরের ইতিহাস একটু আলোচনা করব। এই 320 বছরের ইতিহাসের মধ্যে, ইতিহাসে কতগুলো সাম্রাজ্য দিল্লির সাম্রাজ্যে, যে দিল্লির সিংহাসনে এসেছিল সেই কটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে যদি বলি যে 5টা সাম্রাজ্য মোট এসেছিল মধ্যকালীন ভারতে বা সুলতানি যুগে, সেগুলো কি কি এসেছিল? দাস বংশ, খিলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, আর হচ্ছে লোদি বংশ। এই 5টা বংশ 1206 থেকে 1526 পর্যন্ত সুলতানি যুগের ইতিহাসে, 320 বছরের ইতিহাসে দিল্লির সিংহাসনে এসেছিল, তাই না? দাস বংশ কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল? 1206। দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক থেকে শুরু হবে 1290 পর্যন্ত। কত বছর? 84 বছর। 1290 থেকে 1320 পর্যন্ত ছিল কে? খিলজি বংশ। 1290 থেকে 1320 কত হবে? 30 বছর, তাই না? 1320 থেকে সব থেকে বেশি টাইম ছিল আমাদের তুগলক বংশ, 1414 পর্যন্ত, 94 বছর। তারপরে কে আসবে? সৈয়দ বংশ, 1414 থেকে 1451 পর্যন্ত হচ্ছে কে? সৈয়দ বংশ, 37 বছর প্রায়, তাই না? 1451 থেকে 1526 পানিপথের প্রথম যুদ্ধ, কত বছর হচ্ছে? 51, 50, 26, তাই তো? 75 বছর, 75 বছর কে ছিল? লোদি বংশ। তাহলে 1206 থেকে 1526 পর্যন্ত, মানে দাস বংশের প্রতিষ্ঠা যদি বলি, যে কুতুবউদ্দিন আইবক থেকে কে ছিল? ইব্রাহিম লোদি, পানিপথের প্রথম যুদ্ধ, তারপর কে এসেছিল? বাবর এসেছিল। তাহলে এই সিকোয়েন্সটা মনে রাখার জন্য আমরা একটা শর্ট ফর্ম ইউজ করি। সেটা কি ফর্ম ইউজ করি, তাই না? শর্ট ফর্ম কি ইউজ করি দেখো, যে সিকোয়েন্স যখন পরীক্ষার মাঝে মাঝে জিজ্ঞেস করে দিল্লির সুলতানি যে যুগ, সুলতানি যুগের সিকোয়েন্স জিজ্ঞেস করে, তাহলে মনে রাখার জন্য আমরা কি মনে রাখবো? দেখ তু সালা। এই সালা সেই সালা আলাদা, কি মনে রাখবো? দেখ তু সালা। তাহলে দ ফর কি দেখবো? দাস বংশ, খ ফর খলজি বংশ, ত ফর তুগলক বংশ, দন্তেস ফর সৈয়দ বংশ, আর লা ফর লোদি বংশ। পরপর 5টা বংশ, দেখ তু সালা। তাহলে 1206 খ্রিস্টাব্দে দিল্লির দাস বংশের প্রতিষ্ঠাতাকে আমরা সবাই জানি। দিল্লির দাস বংশের প্রতিষ্ঠাতাকে কুতুবউদ্দিন আইবক। কিন্তু দিল্লিতে দাস বংশ প্রতিষ্ঠার আগে কিছু কিছু বিদেশি আক্রমণ বা কুতুবউদ্দিন আইবক কে ছিল? আমরা সবাই জানি যে মোহাম্মদ ঘুরি কে ছিল? একটা দাস ছিল, তাহলে মোহাম্মদ ঘুরি এসেছিল, তাই না? তার আগে কে এসেছিল? মোহাম্মদ গজনী এসেছিল। তার প্রথম কে এসেছিল? যে আমাদের কোশ্চেন আসে মাঝে মাঝে যে আরবদের সিন্ধু জয়, তো প্রথম কোন আরব সিন্ধু জয় করেছিল, তাই না? সিন্ধু প্রদেশ, ভারতবর্ষের সিন্ধু প্রদেশ, তখন সিন্ধু প্রদেশ ভারতবর্ষের মধ্যে পড়তো, তাই না? বর্তমানে কোথায় পড়ে? পাকিস্তানের মধ্যে। তাহলে সিন্ধু প্রদেশ কে জয় করেছিল? আমরা কি বলি? মোহাম্মদ বিন কাসেম, তাই না? তাহলে এই সময় কিছু বিদেশি আক্রমণ ঘটেছিল মুসলিম কর্তৃক কিংবা তুর্কি কর্তৃক। সেই আক্রমণগুলো বা দিল্লির দাস বংশের যে প্রতিষ্ঠা হচ্ছে, কোনো বংশের প্রতিষ্ঠা হওয়ার আগে কিছু তো তার ব্যাকগ্রাউন্ড থাকে, তাই না? সেই ব্যাকগ্রাউন্ডটা একটু জানা দরকার আছে। ব্যাকগ্রাউন্ড থেকে কিছু কিছু কোশ্চেন আমাদের জিজ্ঞাসা করে। তাহলে আজ ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করি, তারপর আস্তে আস্তে দাস বংশে আসবো, তাই না? দাস বংশ থেকে তারপর আলোচনা করব। তাহলে যদি বলি যে 1206 খ্রিস্টাব্দে দিল্লির দাস বংশের প্রতিষ্ঠা হচ্ছে, দাস বংশের প্রতিষ্ঠাতাকে কুতুবউদ্দিন আইবক।
কিন্তু তার আগে কিছু আক্রমণ আমরা জানি 712 খ্রিস্টাব্দে, 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম, মোহাম্মদ বিন কাসেম কি জয় করে? সিন্ধু জয় করে, সিন্ধু জয় করে আরব কর্তৃক। আমরা মোহাম্মদ বিন কাসেমকে কোথা থেকে এসেছিল? আরব দেশ থেকে এসেছিল, না আরব কর্তৃক বলে থাকি, আরব কর্তৃক। যদি এর সম্পর্কে ডিটেলস জানি, বা মোহাম্মদ বিন কাসেম কেন আক্রমণ করেছিল ভারতবর্ষে? মোহাম্মদ বিন কাসেম কেন আক্রমণ করেছে? আক্রমণের সূচনা কেন হয়েছিল? 712 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে বলি 632 খ্রিস্টপূর্বাব্দে, 632 খ্রিস্টপূর্বাব্দে 632 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদের কি হয়? আমাদের যে প্রফেট মোহাম্মদ বা মুসলিম সাম্রাজ্যে হযরত মুহাম্মদের কি হয়? 632 খ্রিস্টাব্দে কি হয়? মৃত্যু হয় প্রফেট মোহাম্মদের বা হযরত মুহাম্মদের। হযরত মুহাম্মদের কি হয়? মৃত্যু হয়। 632 খ্রিস্টাব্দে মৃত্যু হওয়ার পর মুসলিম ধর্মের কি পদের সূচনা হয়? খালিফা পদের সূচনা হয়, তাই না? যে হযরত মুহাম্মদ কে ছিল? ওদের ধর্মের প্রতিষ্ঠাতা বলা হয় মুসলিম সাম্রাজ্যে। তাহলে মুসলিম সাম্রাজ্যের পরবর্তী মুসলিম সাম্রাজ্যকে বা মুসলিম সাম্রাজ্য বলছি, মুসলিম ধর্মকে কারা আগে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেটার জন্য কি পদের সূচনা হয়? খালিফা পদের সূচনা হয়। তাহলে এখানে মাঝে মাঝে কোশ্চেন আছে যে প্রথম খালিফা, মুসলিম সাম্রাজ্যের প্রথম খালিফাকে, আবু বকর। প্রথম খালিফাকে আবু বকর। এখান থেকেই যে আবু বকর হবে না অন্যজন হবে, এখান থেকেই কিন্তু শিয়া আর সুন্নি আরম্ভ হয়। যখন মুসলিম ধর্ম সম্পর্কে বলবো তখন বলবো যে শিয়া সুন্নি কিভাবে এসেছিল, তাই না? তাহলে হযরত মুহাম্মদ মারা গেল, খালিফা পদের সূচনা হলো। প্রথম খালিফা কে হলো? আবু বকর, তাই না? এই সময় কিছু পরে 711 খ্রিস্টাব্দ নাগাদ কি হয়েছিল? এই সময় ইরানের সাম্রাজ্যে কে রাজত্ব করছিল? খালিফা। ইরানের রাজা কে ছিল? বর্তমান ইরান সাম্রাজ্যের রাজা কে ছিল? সাম্রাজ্যের শাসক কে ছিল? আল হাজাজ, তাই না? আল হাজাজেরই সেনাপতি কে ছিল? সেনাপতি বা কমান্ডার বলতে পারো কে ছিল? মোহাম্মদ বিন কাসেম। শুধু বিন কাসেম লিখলাম, বিন কাসেম। খালিফাদের সেই সময় কি হতো? খালিফা আছে, তাহলে খালিফাদের সেই সময় বিভিন্ন মতামত আছে যে সেই সময় নাকি বলা হয় শ্রীলঙ্কা বা বর্তমানে যে সিংহল, সেখান থেকে কি হয়েছিল? অনেকজন বলে নাকি যে খালিফাদের কিছু উপহার দেওয়া হয় না, সেই খালিফাদের উপহার দেওয়ার জন্য শ্রীলঙ্কা থেকে কোথায় পাঠাচ্ছিল? শ্রীলঙ্কা থেকে কিছু বহুমূল্যবান রত্ন কোথায় যাচ্ছিল? ইরানের দিকে যাচ্ছিল, বা আরবের ইরানের দিকে যাচ্ছিল। এবং ইরানের দিকে যাওয়ার সময় সেটা অনেকজন বলে যে জলদস্যু দ্বারা লুট হয়ে যায়। আবার অনেকজনের মতামত আছে যে এই সময় নাকি যে অনেক তুর্ক মানে শাসক, যে সুলতান শাসক, তারা কোথায় ছিল? সিংহলে সেই সময় কি করছিল? শাসন করছিল। এবং তারা যা ধনসম্পদ লুট করেছিল সেটা কি হয়েছিল? জাহাজ কর্তৃক সিংহল থেকে, বর্তমানে আগের নাম ছিল শ্রীলঙ্কার কি সিংহল, সেখান থেকে কোথায় আসছিল? পারস্য উপসাগরে, বা আমরা বলতে পারি যে ইরানের আরব উপকূলে আসছিল। এবং সেই সময় সিন্ধুর, আমি যখন আমাদের পড়িয়েছিলাম তোমাদের যে কি সাম্রাজ্য পড়েছিলাম? হরপ্পা সভ্যতা পড়েছিলাম। হরপ্পা সভ্যতার আমি কি বলেছিলাম সব থেকে পশ্চিম প্রান্ত কোনটা বলেছিলাম? হরপ্পার বলেছিলাম সুতকাজেন্দর, তাই না? সুতকাজেন্দর বলেছিলাম, উপরে মান্ডি বলেছিলাম, আর নিচে কি বলেছিলাম? মহারাষ্ট্রের দৌমাবাদ বলেছিলাম। যে ট্রায়াঙ্গেল আকারে কি হয় হরপ্পা সাম্রাজ্য, কি ট্রায়াঙ্গেল আকারে গড়ে উঠেছিল। এই ট্রায়াঙ্গেলের মধ্যে কি ছিল? এদিকে কি ছিল? সুতকাজেন্দর। এখানে কাশ্মীরের মধ্যে কাকে বলেছিলাম? মান্ডি। আর এখানে মহারাষ্ট্রের কাকে বলেছিলাম? দৌমাবাদকে বলেছিলাম। তো এই সুতকাজেন্দরের পাশে বর্তমানে যেটা আমাদের সিন্ধু উপত্যকা, যদি বলি যে সিন্ধু নদ কোন দিক দিয়ে গেছে ভূগোলে বুঝতে পারছি, ইমাজিন করতে পারছি। বা যদি একটু ছবি এঁকে বলি, দেখো একটু গল্প করে বলি তাহলে ভালো মনে থাকবে, তাই না? যদি একটু ছবি এঁকে বলি,
তাহলে কোন জায়গাটা বলছিলাম আমি কি বলছিলাম, সিংহল থেকে এই পথে পারস্য প্রসার, এইদিকে আমাদের কি পড়বে, ইরান ইরাক এই দিকটা করে পড়বে, ইরান ইরাক এই দিকটা করে পড়বে। সমুদ্র পথে কি যাচ্ছিল, সমুদ্র পথে প্রচুর পরিমাণে ধনসম্পদ নিয়ে কোথায় যাচ্ছিল, পারস্য প্রসার যাচ্ছিল বা ইরানের দিকে যাচ্ছিল। এখানে কি পড়ছিল, সিন্ধু, সিন্ধু এখানে পড়ছে, সিন্ধুর উপকূলে এখানে দেবল পোর্ট বা সুত্তাকেন্দ্রের পাশে কি আছে, দেবল পোর্ট। আর দেবল পোর্টে সেই সময় রাজা কে ছিল, রাজা দাহির। দেবল পোর্টে, দেবল পোর্ট, এই দেবল পোর্ট বা এই জায়গায় সিন্ধুর, সিন্ধু বলে একটা জায়গা ছিল, সিন্ধু জয় বলি আমরা, সিন্ধুর উপকূলে বলে সিন্ধু জয় বলি। তো সিন্ধুর উপকূলে সেই সময় কোন সাম্রাজ্যের শাসক ছিল, শাসক ছিল হচ্ছে রাজা দাহির। যখন সিংহল থেকে প্রচুর পরিমাণে ধনসম্পদ নিয়ে কোথায় আসছিল, ইরান উপকূলে বা পারস্য উপসাগরে আসছিল, তখন কি হয়েছিল, এই উপকূলে দাহির কাছে বা সুত্তাকেন্দ্রের কাছে জলদস্যুদের দ্বারা কি হয়, সেই সম্পদ লুট করে নেওয়া হয়। এবং ইরানের রাজা, আমি শাসক কাকে বলে এলাম সেই সময় কে ছিল, আল হাজাজ। আল হাজাজ কি করেছিল, রাজা জাহিরকে কি করেছিল, দোষী সাব্যস্ত করেছিল যে ওই সব কিছু জানে, ওকে এর সম্বন্ধে বা সম্পদ ফিরিয়ে দিতে হবে, টোটাল যে সম্পদ লুট হয়েছে সেটা ফিরিয়ে দিতে হবে। রাজা দাহির কি করে, রাজা দাহির অস্বীকার করে, তাই না? এবার রাজা দাহির যেহেতু অস্বীকার করে, সেহেতু কি করেছিল, আল হাজাজ ওকে শিক্ষা দেওয়ার দরকার, তাই না? কেউ যদি বড় রাজা হয় সেই সময়, যদি ছোট রাজাকে তার যদি কথা না শোনে তাহলে তাকে কি করবে, শিক্ষা দেওয়ার চেষ্টা করবে। এই জন্য কি করেছিল, মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে আরবে যে দেবলপোর্ট রাজা দাহিরের উপর কি করে, আক্রমণ করে এবং রাজা দাহিরকে কি করে, পরাজিত করে দেয়। সেটাকেই বলা হয় আরবদের সিন্ধু জয় 712 খ্রিস্টপূর্বে। মাঝে মাঝে কোশ্চেন আসবে, আরবদের প্রথম সিন্ধু জয় কবে হয়েছিল, 712 খ্রিস্টাব্দে। কে করেছিল, মোহাম্মদ বিন কাসেম করেছিল। মোহাম্মদ বিন কাসেম কার কমান্ডার ছিল, মোহাম্মদ হচ্ছে ইরানের শাসক কার ছিল, আল হাজাজের কমান্ডার ছিল, তাই না? দেখো এই সমস্ত যে আমি ঘটনাগুলো বললাম, এটা আমরা কোন উপন্যাস থেকে জানতে পারি, এটা মাঝে মাঝে কোশ্চেন আসে। তাহলে আমরা কোন উপন্যাস থেকে জানতে পারি, চাচানামা যে উপন্যাস আছে, চাচানামা বলে একটা বই আছে, এই চাচানামা বই থেকে আমরা এর সম্পর্কে জানতে পারি। চাচানামা বইয়ের লেখককে, চাচানামা বইয়ের লেখক এখনো জানা যায়নি, অজানা লেখক, অজানা লেখক, তাই না? চাচানামা বই কি ভাষায় রচিত করা হয়েছিল, চাচানামা বই প্রথম তুর্কি ভাষায় রচিত হয়েছিল, সেটাকে আরব ভাষায় আর আরবি ভাষায় প্রথম ট্রান্সফার কে করেছিল, আলী কুফি, আলী কুফি। তাহলে কে ট্রান্সফার করেছিল, চাচানামাকে আরব, তুর্কি ভাষা থেকে আরব ভাষায় কে করেছিল, আলী কুফি। আমরা যে সমস্ত ঘটনা বললাম, যে ইরানের রাজা সেই সময় কে ছিল, আল হাজাজ ছিল, তাই না? তারপরে কি বললাম, সিন্ধুর রাজা কে ছিল বা দেবলপোর্ট জায়গায় ওখানকার রাজা কে ছিল, রাজা দাহির ছিল। শ্রীলঙ্কা থেকে কি আসছিল, খালিফার উদ্দেশ্যে জাহাজে করে প্রচুর পরিমাণে সোনা দানা আসছিল, সেটা কারা লুট করেছিল, জলদস্যু দ্বারা লুট করেছিল। কিন্তু দোষী সাব্যস্ত কে করেছিল, রাজা আল হাজাজ কাকে দোষী সাব্যস্ত করেছিল, রাজা দাহিরকে দোষী সাব্যস্ত করেছিল এবং বলেছিল সমস্ত কিছু ফিরিয়ে দিতে। এবং না ফিরিয়ে দেওয়ার জন্য কি করেছিল, রাজা দাহিরের ওপর তার সেনাপতি মোহাম্মদ বিন কাসেম আক্রমণ করে। ও মোহাম্মদ বিন কাসেম আক্রমণ করে কাকে নিয়ে চলে যায়, রাজা দাহিরের 2 কন্যাকে সঙ্গে নিয়ে চলে যায় এবং প্রচুর পরিমাণে বলা হয় নাকি যে সম্পদ এবং নারী নিয়ে গিয়ে কোথায়, আল হাজাজের সামনে কি করে, উপস্থিত করে। এবং আল হাজাজ কি হয়েছিল, খুশি হয়েছিল। কিন্তু পরবর্তীকালে মোহাম্মদ বিন কাসেমকে হত্যাও কে করে, আল হাজাজি হত্যা করে। সে বড় ঘটনা, অত বড় কাহিনী মানে ঘটনার বলা দরকার নেই। তাহলে 712 খ্রিস্টাব্দে আরবদের সিন্ধু জয় কেন হয়েছে বোঝা গেছে, মোহাম্মদ বিন কাসেম দ্বারা। তো মোহাম্মদ বিন কাসেম ভারতে একবারই আক্রমণ করেছিল, কত সালে করেছিল, 712 খ্রিস্টাব্দে। এরপর যদি বলি কে এসেছিল, গজনি সুলতান, গজনি বা মামুদ, গজনির সুলতান মামুদ বলি আমরা, তাই না? তা গজনির সুলতান কে এসেছিল, মামুদ বা সুলতান মামুদও বলি। সুলতান মামুদ 1001 থেকে 1027 পর্যন্ত 17 বার ভারত আক্রমণ করে, 17 বার আক্রমণ করে সুলতান গজনি। এর মধ্যে 16তম আক্রমণটা কোথায় ছিল, ব্যাস পরে বলছি, চলোটা আগে বলি যে গজনির সুলতান মামুদ 1001 থেকে 1027 পর্যন্ত এসেছিল।
কিন্তু এই গজনীর সুলতান মাহমুদ কে? তাহলে একটু ইতিহাসে পিছন দিকে ফিরে যেতে হয়। সেই সময় খোরাসান বলে একটা জায়গা ছিল। কোথায় জায়গা ছিল? জায়গার নাম কি? খোরাসান। খোরাসান বলে জায়গা ছিল। বর্তমান জায়গাটা কোথায়? বর্তমান যদি জায়গাটা বলি তাহলে তোমরা একটু আন্দাজ করতে পারবা। বর্তমান হচ্ছে উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, ইরান, ইরাক, এই সমস্ত জায়গাগুলোকে মিলে বর্তমান যদি বলি উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, ইরান, ইরাক, এই সমস্ত জায়গা মিলিয়ে কি ছিল? খোরাসান অবস্থিত ছিল। এবং খোরাসান সাম্রাজ্যে, খোরাসানে কোন সাম্রাজ্য রাজত্ব করছিল? সামানি সাম্রাজ্য। কি সাম্রাজ্য? সামানি সাম্রাজ্য। এই সামানি সাম্রাজ্যের এক দাস ছিল কে? যার নাম ছিল আলেপ্তুগিন। কি নাম? আলেপ্তুগিন। আলেপ্তুগিন কোন সাম্রাজ্যের দাস ছিল? সামানি সাম্রাজ্যের একজন দাস ছিল কে? আলেপ্তুগিন। এই আলেপ্তুগিন কি করেছিল? গজনীতে গিয়েছিল। গজনী বর্তমানে কোথায় অবস্থিত? আফগানিস্তানে অবস্থিত। এই গজনীতে গিয়ে কি করে? গজনীকে দখল করে এবং গজনীর গভর্নর হিসাবে নিজে বসে থাকে গজনী সাম্রাজ্যে। কি নাম? আলেপ্তুগিন। আলেপ্তুগিনের জামাই কে ছিল? সুবুক্তগিন। আলেপ্তুগিনের জামাই কে ছিল? সুবুক্তগিন। সুবক্ত বা সুবিক্তগিনও বলে বা সুবুক্তগিনও বলে। সুবুক্তগিন কি করেছিল? প্রথম কোথায় আক্রমণ করেছিল? সুবুক্তগিন আক্রমণ করেছিল পাঞ্জাবে। পাঞ্জাবের কোথায়? জয়পালের উপর। সেটা কি বলা হয় নাকি যে ভারতবর্ষের প্রথম তুর্কি আক্রমণ। যেমন ভারতবর্ষের প্রথম মুসলিম আক্রমণ যদি আমরা বলি তাহলে আরব দেশ মোহাম্মদ বিন কাসেম। কিন্তু যদি বলি প্রথম তুর্কি আক্রমণ কোনটা হয়েছিল ভারতবর্ষের প্রথম, তাহলে সুবুক্তগিন কর্তৃক কোথায় হয়েছিল? পাঞ্জাব রাজা জয়পালের উপর। সুবুক্ত এটা কি যে কি বললাম যে তুর্কি কর্তৃক প্রথম ভারত আক্রমণ। তুর্কি কর্তৃক প্রথম ভারত আক্রমণ কে করেছিল? সুবুক্তগিন। কার জামাই? আলেপ্তুগিন। আলেপ্তুগিন কোথায় থেকে এসেছিল? আলেপ্তুগিন এসেছিল সামানি সাম্রাজ্য। সামানি সাম্রাজ্য কোথায় অবস্থিত? খোরাসানে অবস্থিত। সামানি সাম্রাজ্যের দাস ছিল কে? আলেপ্তুগিন। এবং আলেপ্তুগিনের জামাই ছিল কে? সুবুক্তগিন। সুবুক্তগিনের ছিল দুই পুত্র। এক ছিল ইসমাইল। সুবুক্তগিনের দুই পুত্র, এক ইসমাইল আর এক হচ্ছে আমাদের সুলতান মাহমুদ। যার কথা আমরা আলোচনা করব, সুলতান মাহমুদ। সুবুক্তগিনের মৃত্যুর পর বলা হয় নাকি, তার আগে যদি একটু বলি যে বলা হয় নাকি যে এই যে তুর্কি আক্রমণ হয়েছিল, সুবুক্তগিন যে পাঞ্জাব আক্রমণ করেছিল পাঞ্জাবে জয়পালের উপরে, তখন কে এসেছিল সুবুক্তগিনের সঙ্গে? সুলতান মাহমুদ এসেছিল অনেক সময় বলা হয়। কিন্তু সুবুক্তগিন মারা যাওয়ার পর গজনীর সিংহাসনে কে বসে? গজনীর সিংহাসনে বসে ইসমাইল। কিন্তু ইসমাইল সেরকম দক্ষ রাজা ছিল না। গজনীর সিংহাসনে ইসমাইল বসলেও ইসমাইল সেরকম শাসক ছিল না। ওই জন্য ওকে সুলতান মাহমুদ কিছুদিন পর হত্যা করে নিজের সিংহাসনে বসে যায়। 998 খ্রিস্টাব্দে গজনীর সিংহাসনে কে বসে? গজনীর সিংহাসনে বসে যায় সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ এরপর থেকে কি করে যে ভারতবর্ষে প্রচুর পরিমাণ অর্থ ভাণ্ডার আছে, আগে থেকেই জানতো, মোটামুটি বুঝে গেছিল এবং ভারতবর্ষে আক্রমণ করতে থাকে। 1001 থেকে 1027 পর্যন্ত আক্রমণ করে। তাহলে কিছু কিছু ইম্পর্টেন্ট আক্রমণ সম্পর্কে একটু জানা দরকার। যেমন 1001 প্রথম আক্রমণ কোথায় করে? তাহলে বাবা আক্রমণ করে গেছে যাকে, ছেলে তো তার সঙ্গে কে এসেছিল? আমি কি বলছিলাম? সুলতান মাহমুদ এসেছিল, তাকে হারানোই সহজ হবে, তাই না? তাহলে 1001 খ্রিস্টাব্দে প্রথম কোথায় আক্রমণ করে? পাঞ্জাবের সেই জয়পালের উপরে। পাঞ্জাবের জয়পালের উপর।
এবং পাঞ্জাবের জয়পাল যুদ্ধে হেরে যায় এবং যুদ্ধে হেরে গিয়ে কী করে, নিজে আত্মহত্যা করে। কেন আত্মহত্যা করে? বলা হয় নাকি যে জয়পালকে নাকি মামুদ ক্ষমা করে দিয়েছিল, তার সাম্রাজ্য ফিরিয়ে দিতে চেয়েছিল, তাই না? কিন্তু জয়পাল কি চেয়েছিল, জয়পাল এত অপমান সহ্য করতে পারেনি এবং নিজেকে কি করেছিল, আগুনে পুড়িয়ে ফেলেছিল। জয়পাল নিজে আত্মহত্যা করে, তাই না? তাহলে 1001-এ করেছিল পাঞ্জাবের জয়পালের ওপর। এছাড়া আরও ইম্পর্টেন্ট যেগুলো আছে, দুটো একটা আমরা ইম্পর্টেন্ট জানি। আমরা কি কি জানি যে 1005-এ 1005 মুলতান আক্রমণ করে। 1008 কনৌজ, বর্তমানে ইউপি এবং বিহারের মধ্যে কি পড়ে, কনৌজ পড়ে। 1000 যদি বলি 1021-এ 1021 হচ্ছে গোয়ালিয়র আর কালিঞ্জর। 1021 গোয়ালিয়র আর কালিঞ্জরে আক্রমণ করে। 1021 গোয়ালিয়র ও কালিঞ্জর আক্রমণ করে। 1025 সব থেকে বেশিবার যেটা আছে, 1025 কোথায়, গুজরাটের সোমনাথ মন্দির। গুজরাটের সোমনাথ মন্দির কি করে, আক্রমণ করে। এবং গুজরাটের সোমনাথ মন্দির আক্রমণ করে প্রচুর পরিমাণে ধনসম্পদ কি করে নিয়ে চলে যায়। বলা হয় নাকি সুলতান মাহমুদ অ্যাকচুয়ালি গুজরাটের সোমনাথ মন্দির কিসের মন্দির ছিল, শিবের মন্দির ছিল, শিবলিঙ্গ ছিল। শিবলিঙ্গটা কিসের বলা হয় নাকি, সোনারই ছিল, টোটালটা শিবলিঙ্গটা সোনার ছিল। এবং সেটা ভেঙেছিল কে, ভেঙেছিল সুলতান মাহমুদ নিজে, পাথরের মানে হাতুড়ি দিয়ে ভেঙে সেই যে শিবলিঙ্গ সেটাকে নিয়ে চলে যায়। এবং সেই সময় মন্দির যদি লুট করতে আসে, প্রচুর পরিমাণে তার ভক্ত থাকে, তার ভক্তরা কি করেছিল, আটকানোর চেষ্টা করেছিল। এই জন্য প্রচুর পরিমাণে হত্যাকাণ্ড এই সময় চালানো হয়েছিল গুজরাটের সোমনাথ মন্দিরের উপর। দেন বলা হয় নাকি যে ভারতীয় সেই সময় নাকি ভারতীয় $20 লক্ষ দিনারের সমান টাকা বা সম্পদ লুট করে কে নিয়ে গেছিল, সুলতান মাহমুদ নিয়ে গেছিল। কিন্তু এখানে একটু প্রবলেম হয়েছিল, গুজরাটের যখন সোমনাথ মন্দির লুট করে নিয়ে ফিরছিল, তাহলে ফিরবে কোন দিক দিয়ে, গুজরাটের উপকূল দিয়ে ফিরবে, তাই না? সেইখানে জাটরা কি করে, গুজরাটদের কি করে, মানে জাট যে বংশ আছে কি করে, সুলতান মাহমুদের উপর আক্রমণ করে এবং সুলতান মাহমুদকে ভালো রকম আর কি চেষ্টাই করে গোদা বাংলা বলতে গেলে, ঠিক আছে? এবং সেই শোধ নেওয়ার জন্য হয়তো হতে পারতো যে এটাই হচ্ছে 16তম আক্রমণ ছিল, গুজরাটের সোমনাথ মন্দিরে আক্রমণ ছিল 16তম আক্রমণ। এই 16তম আক্রমণই হয়তো সুলতান মাহমুদের শেষ আক্রমণ হতো। কিন্তু 1027-এ আবার আক্রমণ করে ঘুরিয়েছে। কেন আক্রমণ করে? কারণ ফিরে যাওয়ার সময় আমি কি বলছিলাম, জাটরা সুলতান মাহমুদের উপর অ্যাটাক করে এবং ভালো রকম ধুয়েছিল এবং তার প্রতিশোধ নেওয়ার জন্য 1027-এ জাটদের উপর আক্রমণ করে, গুজরাটে জাটদের উপর আক্রমণ করে। এবং আবার কি হয়, সুলতান মাহমুদ কিন্তু সেরকম ভাবে জাটদের পরাস্ত করতে পারেনি। জাটরাই কি করেছিল, সুলতান মাহমুদকে ভালো রকম চেষ্টা করে দিয়েছিল এবং সুলতান মাহমুদ ফিরে যায়। এবং 1030 খ্রিস্টাব্দে 1030 খ্রিস্টাব্দে কি হয়, সুলতান মাহমুদের মৃত্যু হয়। তাহলে বোঝা গেছে যে সুলতান মাহমুদ কোথায় থেকে এলো, কিভাবে ভারতে আক্রমণ করলো, ঠিক আছে? এই সমস্ত জিনিস বা সুলতান মাহমুদের সময় কোন কোন লেখকের আমরা পৃষ্ঠপোষকতা লাভ করি, দুটো চারটে কোশ্চেন এখান থেকেও ধরা হয়। তাহলে এখানে কোন কোন লেখকের কাছ থেকে আমরা সুলতান মাহমুদের আক্রমণ সম্পর্কে জানতে পারি, একটু দেখো কেরকম লেখক। তাহলে প্রথমেই যদি বলি, আমরা সবাই নাম শুনেছি আলবেরুনির কি লেখা বইয়ের নাম, তহকক-ই-হিন্দ। এই তহকক-ই-হিন্দ থেকে আমরা জানতে পারি, বা সুলতান মাহমুদ বা গজনীর সুলতান মাহমুদের পৃষ্ঠপোষকতার সময় বা সেই সময়কার যারা কবি ছিল, লেখক ছিল, তাদের মধ্যে একজন কে, আলবেরুনি। আর কি ছিল, ফিরদৌসি।
কে ছিল? ফিরদৌসী। ফিরদৌসীর লেখা বইয়ের নাম কি? ফিরদৌসীর বইয়ের লেখার নাম হচ্ছে শাহনামা। আর কে ছিল? উদ্বি। উদ্বি, এই উদ্বির লেখা বইয়ের নাম হচ্ছে, উদ্বি একটু অড টাইপের বইটা লিখেছিল। উদ্বির লেখা বইটার নাম হচ্ছে কিতাবুল ইয়ামনি। কিতাবুল 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 ইয়ামনি। তাহলে 1712 খ্রিস্টাব্দে কে এসেছিল? মোহাম্মদ বিন কাসেম একবারই এসেছিল। তারপর কে এলো? আমাদের মোহাম্মদ গজনী সুলতান মাহমুদ 17 বার আক্রমণ করলো। এরপর কে এসেছিল? আমরা জানি মোহাম্মদ ঘড়ি। কে এসেছিল? মোহাম্মদ ঘড়ি। মোহাম্মদ ঘড়ি মোট ভারতে কতবার আক্রমণ করে? 5 বার আক্রমণ করেছিল মোহাম্মদ ঘড়ি। তাহলে মোহাম্মদ ঘড়ি কোন সাম্রাজ্যের অধিকর্তা? ঘুরি সাম্রাজ্যের। ঘড়ি সাম্রাজ্য। মোহাম্মদ ঘড়ির আসল নাম ছিল কি? শাহমুদ্দিন মোহাম্মদ, বা শাহমুদ্দিন মোহাম্মদ ও মোহাম্মদ ঘড়িকে আরেক নামে ডাকা। কি বলা হয়? শাহমুদ্দিন মোহাম্মদ। মোহাম্মদ ঘড়ি, যদি একটু পিছনে হিস্ট্রি বলি, যে মোহাম্মদ ঘড়ি সেই কোন জায়গা বলেছি আমি? খোরাসান সাম্রাজ্য। খোরাসান বলে জায়গা, খোরাসানের উপর অধিকার নিয়ে দুটো বংশ কি হচ্ছে সেই সময় লড়তে শুরু করে। কে কে? এক হচ্ছে ঘড়ি সাম্রাজ্য, যে ঘড়ি বংশ, ঘড়ি সাম্রাজ্য লড়ছে। আর এই খোরাসান দখলের জন্য আর এক সাম্রাজ্যকে আছে, বা শক্তিশালী বংশ বলা যায় একে, খোয়ারিজম সাম্রাজ্য। খোয়ারিজম সাম্রাজ্য। খোয়ারিজম সাম্রাজ্য সেই সময় অধিক শক্তিশালী ছিল। মোহাম্মদ ঘড়ি বারবার কি করেছিল? খোয়ারিজম সাম্রাজ্যের উপর অ্যাটাক করছিল, কিন্তু কি হচ্ছিল না? জিততে পারছিল না। এবং মোহাম্মদ ঘড়ি বুঝতে পেরেছে যে যুদ্ধে জিততে গেলে কি দরকার বলো? যুদ্ধে জিততে গেলে মেন কি দরকার হচ্ছে? সৈন্যর সঙ্গে সঙ্গে অর্থটাও প্রচুর পরিমাণে দরকার। মোহাম্মদ ঘড়ি জানে যে সুলতান মাহমুদের কথা বা গজনীর কথা, যে ভারতবর্ষে প্রচুর পরিমাণে সম্পদ আছে। তাহলে ভারতবর্ষকে যদি আমরা আক্রমণ করতে পারি বা লুটে আনতে পারি, তাহলে আমরা সেই অর্থ দিয়ে কার বিরুদ্ধে লড়তে পারবো? খোয়ারিজম সাম্রাজ্যের বিরুদ্ধে লড়তে পারবো। এবং ঘড়ি সাম্রাজ্য সেই সময় কি করেছিল? গজনী দখল করে ফেলেছিল। গজনী দখল করে, এবং গজনীর সুলতান হিসাবে ঘড়ি 1173 খ্রিস্টাব্দে কোথায় বসে? 1173-এ গজনীর সুলতান হিসাবে নিযুক্ত হয়। গজনীর সুলতান হিসাবে নিযুক্ত হয়। সুলতান হিসাবে নিযুক্ত হয়, এবং সুলতান হিসাবে নিযুক্ত হয়ে বুঝতে পেরেছি কি, যদি আমাকে খোরাসানের উপর অধিপত্য করতে হয় সেই সময় ইরান, ইরাক, উজবেকিস্তান, তুর্কমেনিস্তানের উপর, তাহলে আমাদের খোয়ারিজম সাম্রাজ্যকে হারাতে হবে। এবং খোয়ারিজম সাম্রাজ্য ছিল সেই সময়কার অধিক শক্তিশালী। তাহলে প্রচুর পরিমাণে অর্থের দরকার, আর অর্থ কোথায় গেলে পাবো? ভারতবর্ষ আক্রমণ করলে পাবো। ঠিক আছে। এবং ভারতবর্ষ সেই লক্ষ্য নিয়েই কিন্তু মোহাম্মদ ঘড়ি আক্রমণ করেছিল। কিন্তু পরবর্তীকালে কি হয়েছিল? যে মোহাম্মদ ঘড়ির যে দাস, তারা কি হয়েছিল, বা ঘড়ি সাম্রাজ্যের যে দাস রেখে গিয়েছিল, তারা কি করেছিল? পার্মানেন্ট আমাদের দিল্লিতে বসবাস করতে শুরু করে দিয়েছিল, তাই না? তাহলে ঘড়ি সাম্রাজ্য, মোহাম্মদ ঘড়ি কতবার ভারত আক্রমণ করে? টোটাল 5 বার। মোহাম্মদ ঘড়ি বারবারই হেরেছে, কিন্তু বারবারই অ্যাটাক করেছে। তাহলে প্রথম আক্রমণ 1175, 1173-এর সিংহাসন, 1175-এ কোথায় বললো? প্রথম আক্রমণ করলো ভারতবর্ষের কোথায়? মুলতান। মুলতানে আক্রমণ করল। প্রথম আক্রমণ কোথায়? মুলতান। মুলতানে কি হয়েছিল? মুলতানে মোহাম্মদ ঘড়ি জয়লাভ করে। সেকেন্ড আক্রমণ কোথায়? 1178। তাহলে 1178 কোথায় করেছিল? গুজরাট। গুজরাটে কার বিরুদ্ধে? গুজরাটে ভীমসেন টু এর বিরুদ্ধে। ভীমসেন টু এর বিরুদ্ধে। এখানে কি হয়? গুজরাটে ভীমসেন টু মোহাম্মদ ঘড়িকে কি করে? পেশাই করে দেয়, হারিয়ে দেয়। এখানে কি হয়? হার হয়। ঠিক আছে। আমরা যেগুলো জানি সেগুলো আগে বলছি। 1191
তরাইনের প্রথম যুদ্ধ, তরাইনের প্রথম যুদ্ধ কি হয়? তরাইনের প্রথম যুদ্ধে হার হয়, পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে করেছিল, কি হয়েছিল? হেরে গেছিল। 1192 তরাইনের সেকেন্ড যুদ্ধ, সেকেন্ড ওয়ার। তরাইনের সেকেন্ড যুদ্ধে কি হয়? জয়ী হয় এবং দিল্লি সাম্রাজ্যে দিল্লিতে কি করে? তার আধিপত্য স্থাপন করতে পারে আর কি। 1194 লাস্ট আক্রমণ মোহাম্মদ ঘুরির, কোথায়? চান্দাবার। চান্দাবারের যুদ্ধ কোথায় করেছিল? কনৌজে চান্দাবারের যুদ্ধ, চান্দাবারের যুদ্ধ বলি আমরা, তাই না? কার বিরুদ্ধে হয়েছিল? রাজা জয়চাঁদ। ঠিক আছে, জয়পাল আর জয়চাঁদ নিয়ে সবকিছু চলবে, তাই না? তাহলে চান্দাবারের যুদ্ধ, জয়চাঁদ। কিন্তু এই সিকোয়েন্স বোঝার আগে একটু যদি বুঝিনি যে সেই সময়কার সিনারিও, সেই সময়কার ভারতবর্ষের সিনারিও কি চলছিল। সেই সময় ভারতবর্ষে যখন মোহাম্মদ ঘুরি আক্রমণ করে, তখন ভারতবর্ষের সিনারিও ছিল কি? রাজপুত বংশধর আধিপত্য বিস্তার ছিল এবং প্রচুর পরিমাণে রাজপুত বংশধর একে অপরের উপর কি করছিল? আক্রমণ করছিল, নিজের সাম্রাজ্যের মধ্যে অবস্থান করছিল এবং নিজেদের মধ্যেই খাওয়া খেয়েছিল আর কি, নিজেদের মধ্যেই যুদ্ধ লাগিয়ে রাখতো, তাই না? তাহলে সেই সময় কিছু কিছু বংশ সম্পর্কে আমাদের জানতে হবে, তাহলে একটু আরো ভালো ক্লিয়ার হবে যে কোন জায়গা সম্পর্কে আমরা কথা বলছি। যদি একটু ভারতের ম্যাপ এঁকে কথাটা বলি, যে একটু ভারতের ম্যাপ যদি আঁকি মোটামুটি, তাহলে আমি কি বললাম? গুজরাট। এই গুজরাটে কে ছিল? গুজরাটে ছিল রাজা ভীমসেন টু। রাজা ভীমসেন টু কোন বংশের ছিল? রাজা ভীমসেন টু ছিল হচ্ছে আমাদের চালুক্য বংশ। তাহলে চালুক্য বংশ কোথায় রাজত্ব করছিল? গুজরাট। কে? রাজা ভীমসেন দ্বিতীয় বা টু। রাজস্থানে কোন বংশ শাসন করছিল? বা আজমেরে, আমরা যদি বলি আজমের কোথায়? রাজস্থানে আজমেরে শাসন করছিল কে? রাজস্থানে আজমের করছিল চৌহান বংশ। সোমেশ্বর চৌহানের পুত্র কে করছিল? পৃথ্বীরাজ চৌহান। এই চৌহানের আবার পৃথ্বীরাজ চৌহানের অনেক ঘটনা আছে মোহাম্মদ ঘুরির সঙ্গে, প্রচুর গল্প আছে, প্রচুর প্রেম আছে মোহাম্মদ চৌহানের, তাই না? তাহলে চৌহান বংশ কোথায় করছিল? আজমেরে করছিল। কনৌজ বললাম, কনৌজ হচ্ছে বর্তমানে ইউপি বিহারের মধ্যে মোটামুটি পড়বে, দু জায়গা মিলিয়ে। কনৌজে কে ছিল? রাজা কি বলে এলাম? রাজা জয়চাঁদ। তাহলে কনৌজে সেই সময় কোন বংশ ছিল? কনৌজে বংশ ছিল হচ্ছে গাড়োয়াল বংশ। কনৌজে হচ্ছে গাড়োয়াল বংশ। এই গাড়োয়াল বংশের শাসক কে ছিল? রাজা জয়চাঁদ। আর এরই মেয়ে ছিল কে? সংযোগিতা, যার সঙ্গে পরবর্তীকালে কি হয়েছিল? জয়চাঁদের সঙ্গে চৌহানের বা পৃথ্বীরাজ চৌহানের ঝগড়ার কারণ কি ছিল? এর মেয়েকে, জয়চাঁদের মেয়ে সংযোগিতাকে তুলে নিয়ে গিয়ে চলে গিয়েছিল, বিয়ের মঞ্চ থেকে তুলে নিয়ে গিয়েছিল পৃথ্বীরাজ চৌহান, তাই না? পরে বলবো যখন পৃথ্বীরাজ চৌহানের কথা বলবো, এখন একটু বুঝে নাও। তাহলে চৌহান বংশ আজমের, চালুক্য বংশে কে ছিল? রাজা ভীমসেন টু। এদিকে কনৌজে কে ছিল? রাজা গাড়োয়াল রাজা জয়চাঁদ। এই সময় বাংলায় কে ছিল? যদি বাংলা বলি, আমাদের বাংলায়, তাহলে বাংলায় কে ছিল? বাংলায় শাসন করছিল পাল বংশ। বাংলায় ছিল পাল বংশ, তাই না?